দাঁত ফেলে দিত ফেলে। সিস্টেমে গিয়ে সিস্টেম চেঞ্জ করো, যে একটু পলিটিক্যাল হয়ে গেলে সরি। দেশ সেবা করা অনেক সোজা অ্যাকর্ডিং টু ফ্যামিলি সামলানো। সাহস আছে বলে এতগুলো কোশ্চেন করলো। তো সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কন্টেন্ট পাবেন। তার আগে দুটো ছোট ছোট বোম যাবে, বাট আচ্ছা নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন সোনালী দিকে চেনে না বোধহয় কেউ নেই। আমি জানি না, আমাকে চেনে না অনেক লোক আছে। কেন এরকম বলছিস যে আমাকে সবাই চেনে? না, আমি প্রথমত একটা জিনিস বলি যে আমি সোনালীদিকে প্রথম দেখেছিলাম বুমবাদার একটা সিনেমা শিবা, যেখানে বুমবাদা ঘুষি মেরে সমস্ত ভিলেনের দাঁত ফেলে দিত ভিলেনদের। ওটা ওই ছবিটা আমার প্রচণ্ডভাবে মনে আছে এবং তুমি ওখানে বোনের চরিত্রে অভিনয় করেছো। একদম। তো দিদি, আমি একটা জিনিস আমি যা অবজার্ভ করেছি, প্রায় মানে ছোটোবেলা থেকে তোমায় দেখছি, কিন্তু তুমি তারপর খুব বেশি কাজ করোনি, মানে একটু কম কাজ করেছো। মানে তোমাকে যেভাবে বাংলা সিনেমায় যেরকম সোনালী হওয়া উচিত ছিল সেরকম হয়নি, এটা কেন? সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো ছবির পরিচালক নই। তবে টেলিভিশনে আমি প্রচুর কাজ করেছি, তো আমার না কোনো আক্ষেপ বিরাট কিছু নেই। আচ্ছা, আর এই যে সিনেমাটা পার্টিকুলার, মানে একটা ক্রাউড ফান্ডিং ফিল্ম, আমরা জানি প্রায় 70 দশকে একটা ছবি এসেছিলো মন্থন বলে একটা ছবি, স্যাম বেনেগলের একটা ছবি। তো এইরকম সময় বাংলায় একটা ছবি যেখানে হয়তো খুব মার্কেট করে খুব একটা ছবি হয়তো চলছে না, তো তুমি একটা ক্রাউড ফান্ডিং ফিল্ম এবং নতুন পরিচালক, এদের উপর একটা ভরসার যে জায়গাটা সেটা কীভাবে তৈরি হলো? ক্রাউড ফান্ডিং মুভির সঙ্গে দেখো, আমাদের সঙ্গে তো ডিরেক্টলি সেরকম কিছু না। আমার আমার যা বক্তব্য ছিল, আমার না স্ক্রিপ্টটা ভালো লেগেছিলো এবং মৈনাক খুব ভালো স্ক্রিপ্ট করে। এর আগেও আমি মৈনাকের স্ক্রিপ্টে কাজ করেছি এবং ওরা নতুন পরিচালক, ওদের প্রথম ছবি। এর আগেও আমি নাম করতে চাই না, অনেক বড় বড় পরিচালক আছে যাদের প্রথম ছবিতে আমি কাজ করেছি, ফার্স্ট মুভিতে। তো নতুন পরিচালকদের পাশে তো কাউকে না কাউকে থাকতে হবে। সবাই যদি বলে না আমি নতুনদের সাথে কাজ করব না, তাহলে কি করে হবে? তো আমিও একদিন নতুন ছিলাম, আমাকেও তো কেউ কাস্ট করেছিল। তেমনি আমি আজকে মৈনাক, কৌস্তব ওরা নতুন, তো ওদের সঙ্গে যদি আমি পাশে থাকি, আমি ওদের ছবিটা করি, অসুবিধে কী আছে? কিন্তু অনেকের থাকে না যে খুব বড় প্রোডাকশন হাউস না হলে কীরকম ছবিটা পৌঁছবে, মানে প্রমোশন কীভাবে হবে। মানে ছবি তো লোকে করে, যে তুমিও নিশ্চয়ই চাও যে তোমার ছবিটা সকলের কাছে পৌঁছোক। এরকম একটা ক্রাউড ফান্ডিং ফিল্ম কতটা মানুষের কাছে পৌঁছতে পারবে, এই কারণে আমি যতদূর জানি ছবি যদি ভালো হয়, আমার মনে হয় এমনি মানুষের কাছে পৌঁছবে। এই তো কদিন আগে মানুষীদি একটা ছবি করলো, দেখো সবাই হই হই করে ছবিটা দেখেছে, মানুষীদির প্রথম ছবি। তো আমার মনে হয় ছবি যদি ভালো হয়, হই হই করে বাংলা ছবির দর্শক তারা যাবে এবং ছবিটা দেখবে। এটা নিয়ে কোনো বিরাট ভাবনা চিন্তার কারণ নেই। এবং মৈনাক প্রথম একটা কাজ করছে, মৈনাক আর কৌস্তব, আমার খুব ভালো লেগেছে ওদের সঙ্গে কাজ করে। এবং এর আগেও আমি যেটা তোমায় বললাম, বহু পরিচালক যাদের প্রথম ছবিতে আমি কাজ করেছি এবং ছবি খুব ভালো চলেছে। তারপর তারা নিয়েছিল। হ্যাঁ, তো আরেকটা জাস্ট তুমি এত ভয় ভয় জিজ্ঞেস করছো, তারপর তারা নিয়েছিল কেন? আমি কি কেউ মানে এটা না কেন কীরকমভাবে নেবে কোশ্চেনটা। আরেকটা জিনিস আমি জানতে চাইছি যে বাংলায় এখন যা পরিস্থিতি, মানে শিক্ষার হার সেইভাবে নেই, শিক্ষা নিয়ে দুর্নীতি হচ্ছে, এগুলো সবাই সবটা জানে, বেকার লুকোছাপা করে লাভ নেই। তো এইরকম একটা টাইমে দাঁড়িয়ে আমি ছবিটা দেখেছি বলে বলতে চাইছি যে একটা শিক্ষা তো একটা জাতির ভবিষ্যৎ অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে তোমার মনে হয় যে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, যেটা দেখো সবসময় তো শিল্প মানেই তাই, শিল্পর মাধ্যমে, আর্টের মাধ্যমে আমরা সমাজচিত্রকে তুলে ধরেছি। এটা আজকে থেকে না, এটা বহু যুগ থেকে হয়ে আসছে। নাটকের মাধ্যমে তুলে ধরেছি, ডান্স ড্রামার মাধ্যমে তুলে ধরে মানুষ, ছবি তো আরেকটা বড় শক্তিশালী মাধ্যম। তো সেখানে মৈনাক যেটা বলেছে বা মৈনাক করতে চেয়েছে, সেটা তো খারাপ কিছু নয়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে শিক্ষার তো, প্রত্যেকটা শিশুর তো শিক্ষার সমান অধিকার হওয়া উচিত। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, এটা তো খুব স্বাভাবিক একটা চাহিদা, তো সেটা তো হওয়া উচিত। সেটা নিয়ে মানে এখনও চাইল্ড লেবার, এখনও শিশুরা পড়াশোনার সমান সুযোগ পাচ্ছে না, সেটা কি খুব কাম্য জিনিস? নিশ্চয়ই নয়। আমরা সবাই জানি যে ছবি হয়তো সমাজ বদলাতে পারে না, কিন্তু তোমাদের ছবিতে এই জিনিসগুলো রয়েছে বলে বলছি। তোমার কি মনে হয় যে এগুলো কোথাও গিয়ে মানুষের চিন্তাভাবনা একটু হলেও পরিবর্তিত হবে? তোমারও একজন সন্তান রয়েছে। আর্ট তো তাই, আর্টের মাধ্যম তো সেটাই করে, মানুষের ভাবনা চিন্তাকে চেঞ্জ করারই তো চেষ্টা করে। বই মানে আমরা বই পড়ে তাই তো আমাদের আমাদের মানে চিন্তা ভাবনা চেতনার পরিবর্তন হয়। জিদ্দার ছবি একটা ছিল, শক্তিতেও তোমাকে দেখেছিলাম। খুবই অভিজ্ঞতা ভালো, এবং ওই ছবিটা পুরোটা শুটিং হয়েছিল হায়দ্রাবাদে। তো আমরা পুরো টিম হায়দ্রাবাদে তখন ছিলাম, লম্বা আউটডোর ছিল। জিদ্দার সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো, এবং এত বছর পর আবার আমি স্মার্ট জরি যখন করলাম তখনও জিদ্দা ছিল। তো ইটস কাইন্ড রিইউনিয়ন। বুম্বাদার সাথে কেমন ছিল? মানে বুম্বাদার সাথে আমি একটা নয়, বুম্বাদার সাথে আমি অনেকগুলো ছবি করেছি, তো বুম্বাদার সাথে কাজের অভিজ্ঞতাও আমার খুবই ভালো। যারা তোমার অনুরাগীরা রয়েছে তারা কি আরেকটু বেশি করে সোনালী দিকে দেখতে পাবে, মানে কোনো মাধ্যম? এখন তো ওটিটিও এসছে দিদি, মানে তুমি কি ওটিটিতে চেষ্টা করছো? মানে এখন একটা দেখা যাচ্ছে যে অনেক এক্সপিরিয়েন্স হয়তো অভিনেত্রী, সিনিয়র অভিনেত্রী, তারা
হয়তো সিনেমা সেভাবে সুযোগ পায়নি, তারা এখন ওটিটিতে একটু নিজেকে মেরে ধরার চেষ্টা হ্যাঁ নিশ্চয়ই, যদি ভালো কোনো চরিত্র পাই আমি নিশ্চয়ই কাজ করব। মাধ্যমে মানে ওটিটিও তো একটা মাধ্যম, তো কেন কাজ করব না, নিশ্চয়ই করব। এটা খুব কষ্ট করে বানানো হাতে করি ছবির পরিচালক। তো দাদা আমি একটা জিনিস জানতে চাই যে 70s একটা ছবি হয়েছিল, স্যাম বেনেগালের একটা ছবি মন্থন সিনেমাটা, সেটা ক্রাউড ফান্ডিং ফিল্ম ছিল। আমি বলতে চাইছি যে আজ থেকে এত বছর পর আজও ক্রাউড ফিল্ম করতে হয়, মানে যদিও বাংলা এর আগেও বেশ কিছু ফিল্ম হয়েছে। হিন্দিতেও হচ্ছে, আপনি যদি হচ্ছে আই থিঙ্ক অহমিয়া মুভি যেটা ভিলেজ রকস্টার, সেটাও ক্রাউড ফান্ডিং মুভি ছিল। বাংলাতেও হয়েছে দুধ পিতরের গাছ বা এই ধরনের। বাংলাতে তো হয়েছেই, মানে আমি বলছি যে, এবং হিন্দিতে যদি আমরা বলি লাস্ট রজত কাপুরের হচ্ছে ডিরেকশন, ওটাও ক্রাউড ফান্ডিং। ওনার যদি হচ্ছে ক্রেডিট লিস্ট দেখবেন ওখানে রজত কাপুর, মল্লিকা শেরাবত, তারপরে হচ্ছে কঙ্কনা সেন সমেত মানে প্রায় নাম গিয়েছে হচ্ছে প্রডিউসারদের বা ক্রাউড ফান্ডিং যারা করেছে তাদের প্রায় 3 মিনিট ধরে। তো মুভি হচ্ছে, মুভি রেকগনাইজ কতটা পাচ্ছে না পাচ্ছে সেটা বলা মুশকিল। মানে ক্রাউড ফান্ডিং ফিল্ম করে, মানে ফিল্ম তো অ্যাকচুয়ালি আপনারা বানিয়েছেন এত কষ্ট করে, তো সেটার তো নিশ্চয়ই উদ্দেশ্য যে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং এই ছবিটা মানে বাংলার মতো একটা জায়গা যেখানে ছবি নিয়ে সেরকম সচেতনতা নেই, বেশ কিছু স্টিরিওটাইপ ছবিগুলোকে নিয়েই হাইপ তোলা হয়। তো তোমার কি মনে হয়, তোমাদের ছবিটা রিলিজও হয়ে গেছে, তো মানে ক্রাউড ফান্ডিং ফিল্ম করে কি আদৌ কিছু পসিবল, মানে আমি এটাই বলতে চাইছি। হ্যাঁ, যে কোনো আর্টের, আমি শুধু সিনেমা যে কোনো আর্টের সাথে হচ্ছে কমার্স যুক্ত থাকে। তো কমার্স যখন যুক্ত থাকে সেই টাকাটা কে দিচ্ছে, একজন দিচ্ছে না 100 জন দিচ্ছে? হ্যাঁ, একজন যদি আজকে আমাকে হচ্ছে কোটা সিনেমার টাকা দেয় তাহলে আমার জন্য সুবিধা হবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমাকে 100 জন দেয় টাকাটা, তাহলে আমাকে 100 জনকে একই স্পিচ একইবার দিতে হবে, তাদেরকে একইবার বোঝাতে হবে যে আপনি দিন, আমরা এই করছি না করছি। কিন্তু আর্টটা দরকার, হ্যাঁ সেই 100 জনকে বলা, সেই 100 জনের 100 রকম চিন্তা ভাবনা, সেটা তো কষ্টকর। সবথেকে বড় কথা আমার মনে হয় যে মানুষের কাছে পৌঁছানো, মানে সেটাও কি পসিবল হয় এখন এত কিছু। না, মানুষ কিন্তু হচ্ছে মানে যারা সিনেমা দেখে তারা কিন্তু বোঝে না যে ক্রাউড ফান্ডিং না হচ্ছে ইন্ডিভিজুয়াল, তাদের কাছে হচ্ছে শুরু হলো শেষ হলো ব্যাস। তার আমরা আজকে টেকনিক্যাল লোক, আমরা আজকে হচ্ছে বলতে পারছি যে হচ্ছে মানে রজত কাপুরের যে সিনেমার কথা আমি বললাম, লোক জানেও না যে আজকে ভেজা ফ্রাই ক্রাউড ফান্ডিং মুভি, ভেজা ফ্রাই ইটসেলফ ক্রাউড ফান্ডিং মুভি, বাট লোক দেখেছে। কে মানুষ বলছে আচ্ছা সত্যজিৎ রায়ের বউ গয়না বন্ধক দিয়েছিল পথের পাঁচালীর জন্য, কিন্তু ডাক্তার বিধানচন্দ্রের হস্তক্ষেপ। হ্যাঁ এগুলো আমরা আজকে বলছি, কিন্তু আজ যখন পথের পাঁচালী তৈরি হয়েছিল, একটা গল্প অপু আর দুর্গার গল্প দেখতে যাচ্ছি ভাই, হ্যাঁ ভালো লাগছে, রেলগাড়ি ছুটছে, তারা হচ্ছে কাশবন দিয়ে যাচ্ছে, আইকনিক শট, ওটা নিয়ে কথাটা কোনো বদার নেই যে তারা হচ্ছে ক্রাউড ফান্ডিং না হচ্ছে সিনেমা বন্ধ হয়ে গেছে না বিধানচন্দ্র রায় দিয়েছে না কে দিয়েছে। এই ছবিটাতে দুটো পরিচালক ছিল, তো দুটো পরিচালক হলে ব্যাপারটা যেটা হয় যে ভাবনা চিন্তাগত তো একটা পার্থক্য থাকে, মানে সেটা মানে শুরু থেকেই, মানে কেউ তো আর এক বা তোমরা তো যমজ নয়, তো সেটা কীভাবে ইকুয়ালি একটা জায়গায়। এটা হচ্ছে যখন স্ক্রিপ্ট শুরু হয়েছিল, স্ক্রিপ্টটা আমি লিখেছিলাম, স্ক্রিপ্টটা করার পরে আমরা স্ক্রিপ্টে যা মারামারি করার করে নিয়েছি। আচ্ছা মারামারি হয়েছে তার মানে? হ্যাঁ মানে হয়েছে, তার একটা ভিশন আছে, আমার একটা ভিশন আছে, বাট দ্য বেস্ট পার্ট হচ্ছে এবং আমরা ফ্লোরেও ভাগ করে নিয়েছিলাম যে আমি এই পার্টগুলো দেখব, তুমি এই পার্টগুলো দেখবে। মানে আমি যেরকম অ্যাক্টিং, ডায়লগ অ্যান্ড অল দ্যাট দেখেছি, টেকনিক্যাল পার্ট কৌস্তবদা দেখেছে, তো আমরা ভাগ করে নিয়েছি। ইনফ্যাক্ট যখন আমরা পোস্টের সময় যখন ডায়লগে কিছু মিস হয়ে যায়, সে আমাকে বলেছে এটা তোমার লক্ষ্য করা উচিত ছিল, যখন টেকনিক্যালি তোমার এটা তো এটাও হয়েছে। বাট ওই বন্ডিংটা না কোথাও না আমাদের আগেই হচ্ছে লক ছিল যে তুমি এটা করবে আমি এটা করব। বাট যেটা মেন জায়গা, স্ক্রিপ্টে আমাদের ডিসকাসের শুধু দুজন ডিরেক্টর না, আমরা এখানে কপিরাইট হচ্ছে একটা মানে প্রোডাকশন হাউস, কপিরাইট ইজ এ টিম। তো সেই কপিরাইটের প্রত্যেকটা মানুষ, মানে আমি, কৌস্তবদা, গোপাল, কঙ্কনা, আমরা সবাই বসে এর এখানে ভালো লাগছে, ওর ওখানে ভালো লাগছে না, রিপন আমাদের ডিওপি, আমরা সবাই বসে বসে ডিসকাস করেছি। প্রথমত ইন্ডি একটা প্রজেক্ট এবং সেখানে বাচ্চাদের নিয়ে কাজ, এবং যেটা আমিও নিজে বেশ কিছু ইন্ডি প্রজেক্টে যুক্ত থেকে আমি যেটা বুঝেছি,
যে একটা যেটা হয় যে এনার্জি একটা প্রবলেম হয়, মানে তখন হয়তো হলো, তারপর তো অনেক সময় ফান্ডের ওপর ডিপেন্ড করে, অনেকটা গ্যাপ চলে যায়, তো সেখানে আবার ওই অতগুলো মেম্বারকে একত্র করা, এবং তারপর হচ্ছে এখানে তোমাদের আবার মানে বাচ্চাদের নিয়ে কাজ। এবার বাচ্চাদের একটা প্রবলেম আমি দেখেছি যে বাচ্চাদের বয়স বাড়তে থাকে, মানে সে হয়েছে যেরকম আমাদের সিনেমা 7.5 মাস বন্ধ ছিল, 7.5 মাস বন্ধ থাকার পরে আমরা যখন আবার শুরু করেছি সব আমাদের মানে আমরা যখন সিনেমা ফান্ডিংয়ের জন্য যখন 1 মাস 1.5 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আমাদের মধ্যে এক তো ফান্ডিং নিতে হবে, তার মধ্যে কন্টিনিউটি ম্যাচ করতে হবে। তো এই একটা জিনিস লিটারালি আমাদের মাথায় ঘুরছিল যে না, কন্টিনিউটি ম্যাচ করতে হবে। যেরকম চুটকি বলে যে ক্যারেক্টার ছিল, তার এক জায়গায় হচ্ছে মানে আমরা যখন প্রথম ফার্স্ট শিডিউল যখন ওই 7 মাস 7.5 মাস আগে করেছিলাম, ওর দাঁত ছিল, পরেও দাঁত পড়ে গেছে। তো আমাদেরকে ওটা ভাবতে হয়েছে যে কীভাবে চিট করা যেতে পারে। মহাদেব যে ছিল, মহাদেবের দাড়ির লাইন চলে এসেছিলো, আমাকে ওদের মেকআপ করে ওটাকে মেকআপের করতে হয়েছে। যে একজনের ভয়েস গলাটা টোনটা তো ওটা ডাবিংয়ে আমাদের অসুবিধা হয়নি। সিধু 5 বছর ছিল, এতটুকু ছিল, 7 মাস পরে এতটা হয়ে গেছে। তো মানে কমপ্লেন খায় নাকি খুব বেশি করে? কি খায় না আমি জানি না, রোগা হয়ে গেছে। তো তখন একটু হেলদি ছিল, লম্বা হয়েছে, রোগা হয়ে গেছে। তো সিঁদুর অনেকগুলো সিন ছিল যেখানে আমরা ওকে পা দেখাইনি এবং ওইভাবে অ্যাডজাস্ট করতে হয়েছে, তো এগুলো করতে হয়েছে। আচ্ছা, তোমরা কোনো প্রোডাকশন হাউসে যাওনি? মানে তোমরা কি প্রথম থেকেই শিওর শট ছিল যে আমরা এটা সিঙ্গেলভাবে একাভাবে করবো বিষয়টা? না, আমরা না নাকি কোনো প্রোডাকশন হাউস রাজি হয়নি? না সেভাবে বলুন না। আজকে কোভিডের পর থেকে আমরা অনেক গল্প নিয়ে অনেক জায়গার থেকে কথাবার্তা চলেছে, কিন্তু কি হয়, আমি আজকাল প্রোডাকশন হাউস মানে ভেবে বলছো? না আমি ভেবে না, ডাইরেক্ট বললে অনেক কিছু, মানে তাহলে এটা 1 ঘন্টা না, তাহলে এটা কফি শোয়ের মতন হচ্ছে 2 ঘন্টা 1.5 ঘন্টার এপিসোড হয়ে যাবে। স্ক্যান্ডেল পুরোটা। না, তো সেই কারণে আমি ভেবে বলছি, কারণ আজকে প্রোডাকশন হাউসের কি হয়, তুমি কে, আমি এই কি করেছো, এই করেছি, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার গল্পটা দিয়ে যাও। তো হয়েছে বলেই বলছি, কিছুদিন পরে ওই গল্প SW করা থাকলেও স্থান কাল পাত্র চেঞ্জ হয়ে গেল, তুমি হলে দেখতে পাচ্ছ, তুমি কিছু করতে পারো না, স্থান কাল পাত্র পাল্টে গেছে, SW কী করবে তখন? ভাবনাটা নিয়ে তোমার পুরোপুরি সেটা হচ্ছে বাস খুব বেশি হলে এটা হয়েছে, এটা সরাসরি কলকাতায় কোনো ফিল্ম অনেক হয়েছে। আমার সাথে হয়েছে কি হয়নি জানি না, বাট অনেক কারোর সাথে হয়েছে, জানি না মানে আমি বলবো না, বাট অনেক কারোর সাথে হয়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে এগুলো ডিসকাস করে ওই না পুরোনো কাসন্দি ঘেটে লাভ নেই। তো এইগুলো তো ধরো তোমরা যদি প্রতিবাদ না করতো, বিষয়টা তো একইভাবে লুপে চলতে থাকবে, মানে সেখানে তোমরা আবার ক্রাউড ফান্ডিং ফিল্ম করবে বা আরও পরের বছর কেউ ক্রাউড ফান্ডিং ফিল্ম করবে। আমি বলতে চাইছি এর উন্নতিটা কী হচ্ছে, মানে সেই তো 1976 থেকে মান্থান হয়েছে, এখন ওই দুধপিতের গাছ, এই সমস্ত কাজকর্ম এই চেঞ্জটা করতে গেলে হচ্ছে সবাইকে একসাথে হতে হবে। আজকে আমি যদি এবার কাট্টু গিল্ডের কথায় আসি না, সর্ষের মধ্যে ভূত সব জায়গায় থাকে, তো সেখানেও আছে। আজকে তুমি একটা জিনিস মত দিলে, তোমাকে তো ক্রাউড ফান্ডিং বলো যাই বলো, তোমাকে সিনেমা রিলিজ করতে গেলে তোমাকে হচ্ছে গিল্ডের হাত ধরতে হবে। এবার গিল্ডে যখন তুমি যেই লোকটার কথা বলবে সেই লোকটা তোমার গিল্ডেই আছে, তো এবং সেই লোকটা অনেক বেশি পাওয়ারফুল, তখন তুমি কাদের এগেনস্টে যাবে? রং দে বাসন্তীর একটা ডায়লগ আছে যে সিস্টেমে গিয়ে সিস্টেম চেঞ্জ করো, কিন্তু সিস্টেমে গিয়ে সিস্টেম চেঞ্জ করার জন্য যে পাওয়ারটা দরকার সেটা তোমাকে আগে অর্জন করতে হবে। এই কারণে সেখানে হচ্ছে সিদ্ধার্থের বাবাকে মারার আগে কিন্তু ওর বাবার ওই পলিটিক্যাল সাপোর্টটা ছিল, ওর ছেলে বলে ওটা করতে পেরেছিল। তো এখানে সেরকম সিস্টেম চেঞ্জ করার উদ্যোগ নিয়ে ভাই করে দেবো, ফাটিয়ে দেবো। আর যদি সেই ফাটিয়ে দেবো করে দেবো বলে ছুটতে থাকি, তাহলে বাকি কাজ আর করতে পারবো না, তাহলে হাতে খড়ি মতন আর অন্য কোনো কিছু হবে না। আমার বারবার মনে হচ্ছে আমি প্রীতমদার ইন্টারভিউ নিচ্ছি। কোন প্রীতম? বলিউডের প্রীতমের মতো তোমার দেখতে হয়, বারবার ভাবছি এই প্রীতমের ইন্টারভিউ নিচ্ছি নাকি, যাই হোক জোকস বাট বাট ওই মানে যেটা বারবার ওই একটা জায়গাতেই আসতে যে মানে তোমরা বলছো যে হ্যাঁ ঠিক আছে, মানে সিস্টেমের মধ্যেই ভূত, এই বিষয়গুলো চলছে ঠিকই, মানে তাহলে মানে ধরো আজকে যারা অ্যাসপায়ারিং ধরো পরবর্তী ফিল্ম বানাতে চাইছে, যারা স্বাধীনভাবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে স্বাধীনভাবে ছবিটা বানাতে চাইছে, তো এদের ভবিষ্যৎটা কী? ভবিষ্যৎ হচ্ছে এদেরকে অন্ধকার না আলো, শোনা না, তোমাকে আগে বুঝতে হবে তুমি যার এগেনস্টে লড়ছো না তার পাওয়ারটা বোঝো। আজকে বিশাল বড় সৈন্য নিয়ে হচ্ছে ইতিহাস সাক্ষী আছে যে বিশাল বড় সৈন্য নিয়ে যুদ্ধ যেতে যায়নি, ছোট ছোট দলও হচ্ছে কি বলে
যুদ্ধ জিতে গেছে, কিন্তু আমাকে সেই বুদ্ধিটা খাটতে হবে। আমরা যদি দেখি মানে একটু ওয়ার্ল্ড সিনেমা দেখি, সেখানেও তো অনেকগুলো মুভমেন্ট হয়েছে, সেই সমস্ত মুভমেন্টের পর তো সেগুলো চেঞ্জও হয়েছে, মানে সেটা ফ্রেঞ্চ ওয়েভ এসছে বা বহু কিছু জিনিসগুলো যে এসছে সেগুলো তো এসছে, কিন্তু বাংলায় তো মানে আমি বলতে চাইছি যে হচ্ছে, মানে তোমাদের মতো বেশ কিছু কতিপয় পরিচালক রয়েছে যারা ছবি বানাচ্ছে, স্বাধীনভাবে ছবি বানাচ্ছে, কিন্তু ওই যে সমবেত লড়াই যেটার কথা তুমি বারবার বলতে চাইছো। তাই না, একটা জিনিস হচ্ছে রিসেন্ট কিছুদিন ধরে হচ্ছে, একটু পলিটিক্যাল হয়ে গেলে সরি। দাদা এবার বোমা ফাটাবে, হ্যাঁ, দাদা এবার বোমা ফাটাবে নাকি? না বোমা ভরাও না। বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি কিছুটা হচ্ছে হিন্দির বিগ বসের মতন হয়ে গেছে। হ্যাঁ, যার কেরিয়ার ডুবছে সে বিগ বসে চলে যাচ্ছে, সে ফেম পেয়ে যাচ্ছে। বাংলায় হচ্ছে কি, পলিটিক্সে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, তুমি বলে দিলে তো এর কাছে হচ্ছে এটা যে আমি এখন লাইমলাইটে চলে এলাম, ব্যাস আবার আমার জিনিস। আর পলিটিক্স হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে একটা মোস্ট পাওয়ারফুল জায়গা। তো এখানে কোনো পড়াশোনা লাগে না, কিচ্ছু লাগে না, পড়াশোনা ভালো তো ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং। মানে একটা ক্লাস 8 ফেলো, সেও বলছে যে আমি দেশ সেবা করবো। এডুকেশনে যাচ্ছি না আমি। তুমি এটা জিনিস বলো যে দেশ সেবা যে করবে বলছে, তো সে হয়তো ক্লাস 8 ফেল বা ক্লাস 9 ফেল। দেশ সেবা করা অনেক সোজা অ্যাকর্ডিং টু ফ্যামিলি সামলানো। এই কারণে আমরা 18 বছরে ভোট দিয়ে 21 বছরে বিয়ে করি। আজকে হয়তো এই সাবজেক্ট নিয়ে আমি কোনো একটা গল্প না, যেরকম হাতে খড়ি হয়েছে একটা এডুকেশন সিস্টেম নিয়ে, এই সিস্টেম নিয়ে হয়তো গল্প বলতে হবে। আজকে পলিটিক্স নিয়ে, এই দুর্নীতি এইসব নিয়ে করবে। অবশ্যই আমার কাছে গল্প আছে। আমার কাছে নেক্সট 4-5খানা গল্প আছে যেগুলোতে হতে পারে, যেখানে পলিটিক্স আছে, যেখানে এরকম অনেক হাতে ঘড়ির মতন অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা ওভারলুক করে চলে যাই। তো গল্প আছে, করব। নেক্সট প্রজেক্ট হয়তো শুরুও করে দেবো এই বছরই। সেটা একটু প্রোডাকশন হাউস থাকছে নাকি না? প্রোডাকশন হাউস বলতে হয়তো এটা কপিরাইট এন্টারটেনমেন্টের মাধ্যমেই হবে। কপিরাইট আর হচ্ছে আমাদেরই একটা প্রোডাকশন হাউস। যখনই হচ্ছে গল্প দেখাতে যাবে, তুমি যখনই কোনো কথা বলতে যাবে, সে তার পলিটিক্যাল কানেকশনগুলো ভাববে, ভেবে বলবে না এই গল্প হবে কি হবে না, হলো এইভাবে করো ওইভাবে করো। তো তার থেকে বেটার ভাই, গোদা বাংলায় সামারি আপ করলে যেটা হয় যে বাংলায় এখন লবিবাজি চলছে, লবিবাজি সব জায়গায় চলছে। একটু ঘুরিয়ে দিচ্ছে। না আমি ঘোরাচ্ছি না, আমি লবিবাজি সব জায়গায়। কিছুদিন আগে হচ্ছে নেপোটিজম নিয়ে বলিউডে কথা চললো, সেই নেপোটিজম সাউথে তার থেকে বেশি হচ্ছে। আমরা যদি রবি তেজার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখি বা রামচরণের, ওখানেও নেপোটিজম হচ্ছে, বলিউডেও হচ্ছে। এখানে নেপোটিজম মানে এর ছেলে হিরো হচ্ছে না, ওর মেয়ে হিরোইন হচ্ছে না, কিন্তু এখানে কি করে হচ্ছে, এখানে হচ্ছে যে আমার একটা গ্রুপ আছে, আমি এই গ্রুপের সাথেই কাজ করব। এটা আমিও করি। আজকে আমি সোনালিকে দিকে নিয়ে কাজ করেছি, আমি ফিউচারেও তাকে নিয়ে কাজ করব। তো এটাও কিন্তু একটা কমফোর্ট জোনের ব্যাপারও থাকতো। কমফোর্ট জোন বলো বাট হোয়াট এভার, বাট আমি এটা করব। শেষে তুমি বলো এরকম একটা হালকা আড্ডা ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? তো হয়েছিল হালকাভাবে একটু গুরু গম্ভীর হয়ে শেষ হয়ে গেল। আমি ফিউচারে ভাবছি এবার আমার উপরে কি বোম পড়তে পারে, আর লেটস সি, সামলে নেব। প্লিজ সাবস্ক্রাইব সোমোস থট, ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে। আই থিঙ্ক না সাহস আছে বলে এতগুলো কোশ্চেন করলো, তো সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কন্টেন্ট পাবেন। চাপে আছে না দাদা, কোনো চাপে নেই। দাদার যদি চাপ বলতে থাকো, দাদার একটা গল্প আছে যেটা আই থিঙ্ক দাদা 27 শুরু করবে। 2027 হ্যাঁ, 27-এ। তো দাদার সেখানে চাপ আছে এবং হ্যাঁ হ্যাঁ, তো সেখানে দাদাকে হয়তো বের করে দিতে পারে। হ্যাঁ, মানে বের করে মানে পৃথিবী থেকে বের করে দেবে? পৃথিবী থেকে না করলেও ওয়েস্টবেঙ্গল থেকে বের করে দিতে পারে। তাহলে দাদার উপর চোখ রাখতেই হচ্ছে নাকি? তার আগে দুটো ছোট ছোট বোম যাবে, বাট ওটা 27-28-এর মধ্যে শুরু হয়ে যাবে, একটু বড় মাপের। হিরোসীমা নাগাছে কি নাকি? হতে পারে। এই হাতে খড়ি যখন 7.5 মাস বন্ধ ছিল, সেই 7.5 মাস ধরে এটা রিসার্চ করা হয়েছে এবং স্ক্রিপ্টিং শুরু হয়েছে। ওটা হতে পারে। আগে দেখো হতে হয় তাই তো? না, ওটা হবে। কীভাবে হবে আর তার পরিণাম কীভাবে যায় না, বাট ওটা হবে।